সম্মানিত দর্শক, আমন্ত্রণ মেট্রোসেম টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সাথে। আমাদের সাথে আরও দুজন অতিথি আছেন। আমরা আলোচনা করব সম্প্রীতির বাংলাদেশ চাই বিষয়ে। আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান রতন। আপনাকে স্বাগত। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম। কেমন আছেন নুসরাত? বছর প্রায় শেষ হচ্ছে, আর একদিন পাবো যদি সব কিছু স্বাভাবিক থাকে। 31 ডিসেম্বরের মধ্য দিয়েই শেষ হবে 2024 সাল, আসবে নতুন বছর। 24 সাল বাংলাদেশের রাজনীতিতে অনেক বড়, গুরুত্বপূর্ণ, অর্থবহ এবং ঘটনাপূর্ণ। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন হয়েছে, তারা বিদেশে চলে গেছে এবং এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে একটা অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে, যার মধ্যে বেশিরভাগ মানুষের অংশগ্রহণ আছে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে আন্দোলন করেছে, রাজনৈতিক দলগুলো যে আন্দোলন করেছে, কৃষক শ্রমিক যে আন্দোলন করেছে, সব মানুষের অংশগ্রহণে এবং তাদের মনোনয়নেই এই সরকার বলতে হবে। তো বছর শেষে আমরা এসে দেখতে পাচ্ছি যে কোথাও কোথাও একটু 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 বিচ্ছিন্ন সুর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা জুলাই বিপ্লবের ডিক্লারেশন বা প্রক্লেমেশন বা ঘোষণাপত্র দিবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে জুলাই বিপ্লবের এই প্রক্লেমেশনের সাথে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। আবার বিএনপির পক্ষ থেকে মির্জা আব্বাস বলেছেন যে ৭২-এর সংবিধান এটা বাতিল করা হবে। দুঃখজনক, এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সচিবালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে, 5টি মন্ত্রণালয়ের কাগজপত্র পুড়ে গেছে, সে নিয়েও অনেক ক্ষোভ আছে। তদন্ত চলছে, প্রধান উপদেষ্টার কাছে তদন্ত রিপোর্ট দেওয়ার কথা ছিল, একদিন আরও সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। এইসব পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। সম্প্রীতি বাংলাদেশের জন্য আমাদের কি করতে হবে? দেশের মানুষ, রাজনৈতিক দল, ছাত্র আন্দোলন, ছাত্র নেতৃত্ব। নুসরাত তাবাসসুম, আপনাকে দিয়ে শুরু করতে চাই, যে কোনো জায়গা থেকে শুরু করতে পারেন আপনি। ধন্যবাদ। 2024 এটা বাংলাদেশের, আমার মনে হয় বেশিরভাগ মানুষের ভাগ্য বদলে দেওয়া একটি সাল। আর এই ধরনের ছাত্র জনতা মিলিত অভ্যুত্থান, বিপ্লব, এটা আসলে একটি দেশ যার স্বাধীনতার বয়স মাত্র 50 পেরিয়েছে, এরকম একটি দেশের আবার স্বাধীনতার মাত্র 50-55 বছরের মধ্যে 53 বছর, 53 বছরের মধ্যে আবার একটি এরকম রক্তক্ষয়ী মুহূর্তের সাক্ষী হওয়া, এই ধরনের ঘটনা আসলে শতাব্দীতে বেশি ঘটে না। তো দেশের সকল মানুষেরই মোটামুটি ভাগ্য বদলে যাওয়ার মতো একটি ঘটনা ছিল, রাজনৈতিক দলগুলোর জন্য তো অবশ্যই। এরকম একটি পর্যায়ে দাঁড়িয়ে আসলে কতটুকু কি করা গেছে বা কে কতটুকু কি করেছে, সরকার কেমন কি চলছে, তার থেকেও বড় কথা যেটা, সেটা হচ্ছে পরিবর্তনটা শুরু হয়েছে। কোথাও কোথাও বিচ্ছিন্নতা বা দেশের যে সমস্ত জায়গাতে আমরা এখনও পুরোপুরি সরকারকে দেখতে পাচ্ছি, যারা হয়তো চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এখনও যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, ছাত্র রাজনীতির ময়দানেও, জাতীয় রাজনীতির ময়দানেও, দুই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি। আমার মনে হয় এই সব কিছুই আসলে ওই পরিবর্তনের একটা অংশ। পরিবর্তনটা শুরু হয়েছে, এখন একটা কিছু পরিবর্তন শুরু হলে প্রথম দিকটাতে তো একটু এগুলো হওয়ারই কথা, একটু অরাজকতা তো থাকবেই। অরাজকতা ঠিক বলবো না, মানে এই যে জিনিসটা আপনি এখন আমরা দেখতে পাচ্ছি, সেটা আসলে গুছিয়ে ওঠার আগের মুহূর্তটা, ওই অগোছালো সময়টা। কিন্তু সত্যি কথা বলতে 24 এমনভাবে সবাইকে নাড়া দিয়ে গেছে, পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়ে গেছে, তাতে আমি আশা ছাড়তে রাজি না। আমি মনে করি পরিবর্তনটা শুরু হয়েছে। এবং আপনি রাজনৈতিক দলগুলোর ভিতরে তাদের আচার আচরণগুলো দেখুন, আপনারা বুঝতে পারবেন যে সবাই নতুন প্রজন্মের সাথে তাল মিলিয়ে বা ওইভাবে নিজেদেরকে গড়ে নিয়ে আগামীর বাংলাদেশের রাজনীতি কেমন হবে, সেখান থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা তাদের কাজগুলো কিভাবে করবে, এবং অন্যান্য আমরা আরও অনেক দেখতে পাচ্ছি। সবাই কিন্তু আসলে দেশ নিয়ে চিন্তা করছে, সামনের দিনগুলোতে কী হবে সেটা নিয়ে চিন্তা করছে। পুরনো ধ্যান ধারণা এখন আর কেউ ফলো করছে না, ফেল্ড ডিজাইনগুলো এখন আর কেউ প্র্যাকটিস করছে না বা করার চেষ্টা করছে। এই পরিবর্তনটা, এই মুহূর্তটা আমি মনে করি 24-এর সবচেয়ে সিগনিফিকেন্ট পয়েন্ট হচ্ছে এই বিষয়টা। জি, ধন্যবাদ। কামরুজ্জামান রতন।
নুসরাত তাবাসসুম তার মতো করে অনেকগুলো কথা বলেছেন, রাজনৈতিক দলগুলোর কথা বলেছেন, গুছিয়ে ওঠার আগের মুহূর্ত এখন নতুন একটা বাংলাদেশে গুছিয়ে ওঠার আগের মুহূর্তের কথা বলেছেন। ধন্যবাদ। গত 15-16 বৎসর এই দেশটা তো একটা বর্গী শাসনের মতো একটা অসভ্য, একটা জঙ্গলি একটা শাসন পদ্ধতিতে এই দেশ চলছিল। সেখানে কোনো ক্ষেত্রে একটা নাগরিকের যে মৌলিক কিছু অধিকার থাকে, কোনো অধিকারই কিন্তু এই দেশ, কোনো জনগণ এ দেশের সেটা ভোগ করতে ছিল না। বরঞ্চ যে আমার যে নাগরিকের অধিকার, এই অধিকার প্রয়োগ করা বা অধিকার প্রয়োগ করতে চাওয়াটাই আমার অপরাধ। সেই অপরাধে আমরা এই সরকারের বিরুদ্ধচারণ আমরা যারা যে অবস্থান থেকে করেছি, যতটুকুই করেছি, সবাই কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। কারো জীবন আওয়ামী লীগ সরকারের, আওয়ামী লীগ গত 15 বছরের হিস্ট্রিতে আমরা বলবো, যেই পরিপ্রেক্ষিতে এই 5ই অগাস্ট হলো, সেই প্রেক্ষাপটের পূর্বাপর আমি অবস্থাটাকে আমি বর্ণনা করছি। তো সবার কিন্তু যার যার অবস্থান থেকে শ্রেণী, মত, পদ, বর্ণ নির্বিশেষে কিন্তু আমরা কিন্তু সবাই কিন্তু চেষ্টা করেছি যার যার অবস্থান থেকে। কখনো কেউ শুরু করেছে 16-17 বছর আগে, কেউ বিভিন্ন দাবিতে কিন্তু এই সরকারের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে আমরা কিন্তু সোচ্চার ছিলাম। সর্বশেষ আমার ছাত্র ভাই বোনরা যেভাবে এই সরকারের একটা দৈন্যদশা নয়, তার একটা যে একটা দানবীয় ক্যারেক্টারকে পরিস্ফুট করে এই সরকারকে ধাক্কা দেওয়ার জন্য জীবন দেওয়ার মতো যে ইন্সপিরেশন ওদের ভিতরে এবং আত্মত্যাগ ওরা দেখিয়েছে, এটা অফকোর্স তাদেরকে আমরা স্যালুট করব। কিন্তু পাশাপাশি আমরা দীর্ঘ ধারাবাহিক সংগ্রামের সাথে আমার জাতীয়তাবাদী দল সহ বাম, ডাল, বিভিন্ন শ্রেণীমতের মানুষগুলো কিন্তু আমরা কিন্তু সবাই কিন্তু চেষ্টা করেছি। আমরা সেখানে কেউ কারো অবস্থান থেকে আমরা কার্পণ্য করিনি। তো এখন 5ই অগাস্টের পরে পূর্বে দেখুন আমরা সবাই কিন্তু কোন মত পথ, আমরা যখন সমাবেশ বলেন, শহীদ মিনার বলেন, যতগুলো জায়গায় বিজয়ের যে স্তম্ভগুলো যেখানে আমরা দেখেছি, ওইখানে কিন্তু আমাদের কোনো ভাগ ওইভাবে কিন্তু পরিস্ফুট হয় না। দুঃখজনক, সেটা আমি দুঃখজনক এখনই আমি বলবো না। একটা জাতিকে এগিয়ে নিতে হলে আজকে দেখেন সার্বভৌম জনগণ বা এই যে প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যে কোনো থিওরিতেই আবার সেই 72 সংবিধানকে বাতিল করা বা আবার দ্বিতীয় কোনো সংবিধান রচনা করার যে প্রেক্ষাপটটা, এইটাতে একটা ঐক্যমত দরকার ছিল। আমি মনে করি 5ই অগাস্টের পূর্বে আমাদের যেভাবে সবাইকে আমরা কিন্তু মুগ্ধ, পানি লাগবে পানি লাগবে, ওইখানে কিন্তু মুগ্ধর পানিটা কিন্তু কোনো শ্রেণী, মত, নির্দিষ্ট কোনো ব্রেকেট বন্দি কোনো মানুষের জন্য ছিল না, এটা কিন্তু সবার জন্য ওপেন ছিল। তো আমরা মনে করি দেশটা তো আমরা সবাই গড়তে চাই। তো কেন আমরা আগামীকাল আমরা যেটা প্রত্যাশা করি বা আমরা শুনেছি যে দাবিটা বৈষম্য বিরোধী আন্দোলন ওটা দেবে, তো আমরা তো মনে করি এই দাবির পিছনে সবাইকে আগে একটা প্রিলিমিনারি একটা ডিসকাশন যদি হতো, তো আজকে কিন্তু এটা নিয়ে সন্দেহ, অবিশ্বাস বা আমার মনে হয় যে কেমন যেন একটা ধোঁয়াশা একটা কাজ করছে। আচ্ছা, আমি আপনার সাথে একটু যুক্ত করে দেই। গত অনুষ্ঠানেই এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক ছিলেন হান্নান মাসুদ, তাকে তিনি বলেছিলেন যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে বা রাজনৈতিক দলগুলোর কাছে তাদের যে প্রস্তাবনা এটা পাঠানো হয়েছে তাদের মতামতের ভিত্তিতে, তাদের মতামত পেয়ে এবং তাদের মতামত নিয়ে অথবা কাটছাট করে এই ঘোষণাটা দেওয়া হবে। না, গতকাল আমি জুনায়েদ সাকি বা নুরের সাথে আমার কথা হয়েছে, জি, তারা কিন্তু কনফিউজড। তারাও কিন্তু এটা নিয়ে যে বিশদ কোনো কথা বলেছে বা তারা কিন্তু অনেকটা বলেছে যে না, উই আর নট ক্লিয়ার। তো আমরা মনে করি যেই বন্দোবস্ত এখন চলছে না, এটাই তো মূল কনসেপ্ট। জি, তো আমরা মনে করি অতীতের কোনো বন্দোবস্ত যদি ফাংশনিং না হয়ে থাকে, তো এটা কীভাবে ফাংশনিংটা হবে। আমি এককভাবে আগামীকাল যে ঘোষণাটা শহীদ মিনার থেকে দেবে আমরা শুনেছি আর কি, মনে হয় একটা প্রিলিমিনারি একটা আলোচনা, ডিসকাশন উইদিন দ্য সব বিরোধী দলের সাথে যদি হতো বিফোর দ্য ডিক্লারেশন অফ দিস, মানে আগামীকালের প্রোগ্রামের পূর্বেই যদি হতো, তাহলে মনে হয় আমাদের 5ই অগাস্টের যে স্পিরিটটা ছিল, আমরা কেউ কাউকে টেনে ধরা বা কেউ মানে আমরা আগে চলে যাচ্ছি বা আমরা ক্ষমতার কাছাকাছি চলে যাচ্ছি বা ক্ষমতায় আমরা আছি, এটাকে আমরা মানে সোলং আমরা টেনে নিয়ে যাব, মানে কেমন যেন একটা, আমি এই কথাটা আমার বলা ঠিক হচ্ছে কিনা আমি সেটাও আমি বলছি না, বাট আমি যেটা অনুভব করছি যে আমাদের সেই আগের 5ই অগাস্টের স্পিরিটটা আমি এখানে দেখছি না।
তো এই ক্ষেত্রে আমাদের জাতি গঠনের ক্ষেত্রে আমাদের যে কোনো এই ভবিষ্যৎ বাংলাদেশের জন্য যদি আমরা ভালো কিছু করতে চাই, আমরা মনে করি সবাইকে সম্পৃক্ত করা উচিত। এই সম্পৃক্ততার প্রশ্নে আমার মনে হয় এখনই কোনো দ্বিধাদ্বন্দ্ব মানে আমাদের মধ্যে হোক, এটা ব্যক্তিগতভাবে নাগরিক হিসাবে আমরা কেউই কামনা করতে পারি না। জি, তো 5ই আগস্টের যে স্পিরিট, সেই স্পিরিটে কিছুটা ভাটা আছে, ভাটার কথা বলেছেন রতন সাহেব। আপনি কি মনে করেন? বা 5 মাস হয়ে গেল এই সরকারের, নির্বাচন দেওয়ার কথা সরকার বলেছে, কখনো 25-এর ডিসেম্বরে, 26-এর জানুয়ারিতে বা 26-এর জুন জুলাই। সেই নির্বাচনের প্রস্তুতির জন্য আপনারা কতটা প্রস্তুতি নিচ্ছেন? নির্বাচনের প্রস্তুতির জন্য আমরা কতটা প্রস্তুতি নিচ্ছি, আমরা প্রস্তুতি বা মানুষকে প্রস্তুত করছেন? মানুষকে প্রস্তুত করছে বলতে দেখুন, এই কথাটা এমন না যে শুধুমাত্র 5ই আগস্টের পরেই। আমরা যারা এক একজন, আমরা বলতে এখানে আমি আমার কথা বলছি না, আমি ছাত্র গোষ্ঠীর কথা বলছি, যারা এক একজন এক এক সময় ধরে মানে সময়কাল ধরে তারা কিন্তু ছাত্র রাজনীতিতে যুক্ত বা আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছে এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে জনসম্পৃক্ততার কাজগুলো করেছে। আমাদের কিন্তু মূল লক্ষ্যই ছিল জনগণকে গণতান্ত্রিক চর্চাটা কিভাবে করে, যেহেতু অনেক দিন আমরা অনভ্যাসের মধ্যে ছিলাম। আওয়ামী আমলে গণতান্ত্রিক চর্চা দেশের কোথাও ছিল না, এবং মনে করেন যে ছেলেটার বয়স এখন 20 বছর, সে কিন্তু তার পুরো মানে কি বলবো, তার বুদ্ধি বয়সটুকু পুরোটাই কিন্তু সে আওয়ামী শাসন দেখেছে। এবং আওয়ামী শাসনকালে যেহেতু গণতান্ত্রিক চর্চা ছিল না, তাই একটি গণতান্ত্রিক দেশের নাগরিকের অধিকার এবং নাগরিকের দায়িত্ব কিভাবে মেনটেন করা হয় বা গণতান্ত্রিক প্র্যাকটিস কিভাবে চলে, এই জিনিসটার সে না দেখেছে, না সে শুনেছে। যেহেতু কথা বলার ওপরেও আমরা সেখানেও আমাদের উপরে পাবন্দি ছিল, তো ছিলই না। একটা বড় জেনারেশন এই জিনিসটা কখনো দেখেনি, তাই এটা সম্পর্কে জানে না। সেক্ষেত্রে আমাদের এই লক্ষ্য অনেক দিন থেকে, এবং আমরা চেষ্টা করেছি সবসময় জনগণকে গণতান্ত্রিক চর্চাটা কিভাবে অব্যাহত রাখা যায় সেই কথা, নাগরিককে তার দায়িত্ব এবং অধিকার সম্পর্কে সচেতন রাখার কাজটা আমরা করার চেষ্টা করেছি। আমি এটা বলতে চাচ্ছি না যে দেশের মানুষ সচেতন না, কিন্তু যখন দীর্ঘ একটা সময় এই প্র্যাকটিস দেশে থাকবে না, তখন স্বভাবতই দেশের মানুষজন ধীরে ধীরে এগুলো থেকে দূরে সরে যাবে। এবং তার প্রমাণ আপনি দেখেছেন যে গত পুরো আওয়ামী শাসনামলে এই ধরনের কাজ যারা করেছে তাদের ওপরে কিভাবে আওয়ামী লীগের অত্যাচার চালানো হয়েছে, তারা কিভাবে চালিয়েছে, এটা দেখেছেন। তো এই মুহূর্তে নির্বাচনের জন্য জনগণকে কিভাবে প্রস্তুত করছে বলতে নতুন কিছু না, ওইটাই দেখুন, নির্বাচন বা নির্বাচন আসলে দেশের ভাগ্য নির্ধারণ। দেশ পরবর্তী 5 বছর কার হাতে দেওয়া হবে সেই জিনিসটা ঠিক করা হয় নির্বাচনের টাইমে, ঠিক না? আমাদের যে প্র্যাকটিসের যে ব্যাপারটা সেটা আসলে ওই রকমই, যে নির্বাচনের ফলে দেশের যেহেতু ভাগ্য নির্ধারণ হয়, একটি ভোট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমার ভোটটা আমি কাকে দিব সেটা আসলে ভোটের আগের রাতে কে 500 টাকার নোট ধরিয়ে দিয়ে যাচ্ছে তার উপরে আসলে বিচার হওয়া উচিত না। তো বলতে পারেন আমরা এখন ওই কাজটা করারই চেষ্টা করছি, যেটা শুধু এমন না যে 5ই আগস্টের পর, অনেকেই তারও আগে থেকে করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা ছিলেন তারা একটা জাতীয় নাগরিক কমিটির সাথে আছেন, আপনি কি সেই কমিটির সাথে আছেন? জাতীয় নাগরিক কমিটিতে না, আমি জাতীয় নাগরিক কমিটিতে, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য। নির্বাহী কমিটির বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কি এমন কোনো চেষ্টা আছে যে যেহেতু তাদের আন্দোলনের মধ্য দিয়েই একটা নতুন বাংলাদেশ, আর একটা অনির্বাচিত সরকার তো অনেক দিন থাকতে পারে না, বিভিন্ন রাজনৈতিক দলগুলো বলে, আর ক্ষমতায় যাওয়ার আরেকটা বা প্রধান বা অন্যতম পদ্ধতি হলো নির্বাচন, সেই নির্বাচনে যাওয়ার প্রস্তুতি কি আপনাদের? দেখুন, সত্যি কথা বলতে এই উত্তরটা জনগণ এতবার শুনেছে, এখন হয়তো তারা শুনতেও চায় না, কিন্তু সত্যি কথা এটাই যে বাস্তবতা এখন ওরকমই। যদি জনগণ চায়, যেহেতু আমরা জনসম্পৃক্ততার কথা বললাম, যদি জনগণ মনে করে যে আন্দোলন হয়েছিল যে ছাত্রদের হাত ধরে, তাদের নতুন রাজনৈতিক দল আসা উচিত, আমরা দ্বিদলীয় ব্যবস্থার বাইরে গিয়ে আমরা আরও কাউকে দেখতে চাই। কারণ বাংলাদেশে দেখুন অনেক রাজনৈতিক দল আছে, সত্য কথা, কিন্তু একই সাথে এটাও মানতে হবে যে বাংলাদেশ শুধু দুটো দলের ব্যাপারেই তারা অবগত, এবং এই দুইটা দলেরই জোট বলি, অ্যালাইন বলি বা যেটাই বলি, নির্বাচনের সময় এই যুদ্ধটাই হয়, এই দ্বৈরথটা আমরা দেখতে পাই। যদি দ্বিদলীয় ব্যবস্থার বাইরে যেতে হয় তাহলে তো
তৃতীয় চতুর্থ পঞ্চম দল লাগবে। হ্যাঁ, সেটাই বলছি, যদি জনগণ সত্যি এটা চায় জি, তাহলে আমি মনে করি যে না, ছাত্রদের পক্ষ থেকে সেক্ষেত্রে হয়তো আসবে। আচ্ছা, যেহেতু আমাদের পুরো কথাটাই হচ্ছে জনসম্পৃক্ততা নিয়ে, তো জনগণ যদি চায় তাহলে দল আসতে পারে। কামরুজ্জামান রতন, নির্বাচনের প্রস্তুতি কেমন আপনাদের? আর দ্বিদলের কথা যেহেতু আসছে, একটা দল তো নাই, দ্বিদলের একটা দলের সদস্য আপনি। আমি নিজেকে একক ভাবছি না, কখনো প্রতিদ্বন্দ্বিতাহীন যে কোনো প্রতিযোগিতা কখনো ভালো হয় না। আমরা সবসময় আশা করব যে যার ম্যানিফেস্টোতে এবং আদর্শভিত্তিক কর্মসূচিভিত্তিক যে রাজনৈতিক এজেন্ডা ভিত্তিক যে কর্মসূচিগুলো প্রতিটা রাজনৈতিক দর্শন থেকে আসে, তা আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক, এটা আমরা কাগজে বা মৌখিকভাবে বলে যাচ্ছি, ভিজিবলি ওদেরটা আমরা দেখছি না, সেটা সত্য। কিন্তু নির্বাচনে ওরা অংশগ্রহণ করবে কি করবে না, এটাও কিন্তু আমাদের এখনো সমাধান হয়নি। বা কিভাবে এই নির্বাচন থেকে বাইরে থাকবে, এই ব্যাপারে কোনো আইন কিন্তু এখনো আমরা সুস্পষ্ট কোনো আইন আমরা দেখিনি। আমি একটু যুক্ত করব আপনার সাথে। প্রধান নির্বাচন কমিশনার চট্টগ্রামে বলেছেন যে যদি এই সরকার অথবা আইন আদালত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। আজকের কথা আসলে সত্যিকার অর্থে গত 15 বছর, এখন তো আমরা 5ই আগস্টের পর আমার খুব দুঃখ লাগছে যে আমরা এখানে এক কাট্টা কথা বলতে পারছি না। মানে একই মতে, ধরুন কোনো গ্রামে যদি একটা ডাকাত আসে, ডাকাত পরে ওই ডাকাত কোথাকার কোন এরিয়ার সেটা বড় কথা না, ওই লুণ্ঠিত মনোভাবে ওই ডাকাতকে কিন্তু ধরার জন্য বা তাকে প্রোটেক্ট করার জন্য সবাই কিন্তু গ্রামবাসীর কিন্তু একত্রিত হয়ে যায়, যেটা আমরা 5ই আগস্টের পূর্বে দেখেছিলাম। বাট ওই প্রেক্ষাপটটা এখন দুঃখজনক, সেটা যে নেই। কিন্তু আপনাকে আবারও আমার দলের পক্ষ থেকে আমরা বলছি, আগামী দিনের বাংলাদেশটাকে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনে যারা সম্পৃক্ত, নাগরিক অধিকার নিয়ে যারা ভবিষ্যতে আসবে, যা শুনছি, অপরাপর জামাত ইসলাম, বাম ডান, যারাই কিন্তু বাংলাদেশটাকে নিয়ে আসলে সত্যিকার অর্থে সুন্দর বাংলাদেশ দেখতে চায়, ভোটের মাধ্যমে ক্ষমতায় সত্যিকার অর্থে থাকা যায়, যাওয়া যায়, এই পদ্ধতিটা, এই সিস্টেমটাকার উপর বাংলাদেশের মানুষের আগে আত্মবিশ্বাস আসতে হবে। আপনি দেখেন গত 3টা নির্বাচনের সময় আমাদের কি ব্যক্তিগতভাবে, আমি আমার মতটাই বলবো, আমার বোন কি বলে সেটা আমি তো বলতে পারবো না। ভোটের দিন আমি ওই দিন নিজেকে রাজা মনে করতাম, এই আমার একটা ভোটে হয়তো অমুক এমপি হবে, সে এমপি হয়ে সে দল গঠন করবে, আমার দলটা সরকারে আসবে বা বিরোধী দলে আসবে। আমার এরকম একটা মনোভাব থাকা উচিত ছিল, এইটাই একটা নাগরিকের প্রাপ্য। কিন্তু দেখা গেল ভোটের দিন বাংলাদেশে আমি থাকি, এই খিচুড়ি পাকা, এই ঘুমা, তার মানে এটা কি? ওইটার প্রতি আমার অবজ্ঞা নয়, একটা ঘৃণা ছিল এবং আমার কিছুই করার ছিল না। আমি জানি আমার ভোট না দিল সে এমপি, আমার ভোট না দিল সে প্রধানমন্ত্রী। তো এই ধরনের যে একটা চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে 2041 সাল পর্যন্ত এই পতিত ফেসিস্ট আওয়ামী লীগ, যেটা সাংবিধানিকভাবে ওদের মুখের দিক থেকে আমরা যখন শুনেছি বিরোধী দলের হেডম নেই, ওদের কোমরে জোর নেই, ওরা 5 জন লোক জড়ো করতে পারে না, এটা কি গণতান্ত্রিক ভাষা? এটা কি কোনো নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড দিয়ে সবাইকে সম্পৃক্ত করে জনরায়কে প্রতিষ্ঠিত করা, এটা কোনো পদ্ধতি ছিল? আমার তো মনে হয় বিগত 15 বছর এদেশে মানুষ সবাই জানে নির্বাচন বলতেই শেখ হাসিনার সিলেকশন। এবং শেখ হাসিনা এই ধানমন্ডিতে একটা জনসভায়, এই 7ই জানুয়ারিতে ইলেকশনটা হলো, জনসভা আপনি একটু খেয়াল করে দেখে বলেছিল আমি কানা লুলা খোরা যাকেই দিব তাকে নির্বাচিত করতে হবে। তার উইদিন দ্য পার্টি, মানে ওইখানেও একটা বিশৃঙ্খলা, মানে সে যাকেই দিবে, মানে আওয়ামী লীগের নমিনেশন সে এমপি, মানে এখানে যে জনগণ তো এখানে কোনো ম্যাটারই করে না। আমি মনে করি যে 5ই আগস্টের যে মহান বিপ্লব, এদেশের সবার সম্মিলিত প্রচেষ্টায় যেখানে ছাত্ররা অগ্রগণ্য ছিল, তাদেরকে আমরা অবশ্যই রক্তদানের ক্ষেত্রে, আপনি দেখেন পুলিশের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী গিয়েছে, এই কথাটা কিন্তু খুবই তাৎপর্য, আমি হৃদয় দিয়ে ফিল করি। একটা মরে আর একটা দাঁড়িয়ে যায়, এই যে তাদের স্যাক্রিফাইসের যে টেন্ডেন্সি, এটা কারা? এই ছাত্র জনতা করেছে। সেখানে ছাত্ররা বলতে হ্যাঁ তারা অগ্রগামী পথিক ছিল, বাট এখানে আমাদের সব পেশার কিন্তু শ্রেণীর মধ্যে আপনি দেখেন কৃষক, শ্রমিক, জনতা, সাধারণ দলমত নির্বিশেষে সবার কিন্তু কম বেশি কিন্তু রক্ত ঝরেছে। সুতরাং আমরা যে জিনিসটা পাওয়ার জন্য আমরা সবাই এক ছিলাম, আমি মনে করি
মোস্ট ওয়েলকাম। যারা যে কোনো দিন শেষে কিন্তু আপা বলেছেন যে আমরা নির্বাচনে যাব, ওইটাই তো আমরা চাচ্ছি, যে নির্বাচনটা সেটা টাইম ফ্রেমটা সবার সম্মিলিত, বর্তমান যারা অন্তর্বর্তী সরকার তারা বলুক। ইতিমধ্যে কিন্তু কথাগুলো বেরিয়ে এসেছে, 16ই ডিসেম্বর দেশে এই আওয়ামী ফ্যাসিস্টদের বিচারের রায় হবে। তারপরে দেখেন আমরা শুনেছি ডিসেম্বরের মধ্যে 2025-এর মধ্যে একটা ইলেকশন ডেট, বা হতে পারে 26-এর প্রথম দিকে। তো আমরা কিন্তু মোটামুটি কিন্তু কাছাকাছি আমরা চলে আসি। এখন আমাদের যে কথা আপনার প্রথম উত্তর আমরা বলছি, আমরা 15 বছর যাবত মুখিয়ে আছি জনগণের বিবেকের কাঠগড়ে দাঁড়াতে। এইবার আমরা চাবো যে জনগণ সত্যিকার অর্থে যা চায় ওই রায়টা যেন আমরা পাওয়ার জন্য আমরা উদ্গ্রীব, এবং জনগণের মন পাওয়ার জন্য আমার তারেক রহমান বলেছে বিড়ালের মতো কিন্তু আমরা ঘুর ঘুর করছি মনিবের পিছনে। এটা হলো জনগণ। এই জনগণের পিছনে কিন্তু আমরা ঘুরে ঘুরে তাদের হৃদয় জয় করে আমরা চাবো আমরা নির্বাচিত হয়ে দেশ শাসনের জন্য। এবং আমাদের কিন্তু এবার আমরা একা আমরা কেউ কিছু না, আমাদের দলই কিন্তু বলেছে একটা সবাইকে নিয়ে, যেটা আপনারা শুনেছেন যে আমরা সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করতে চাই। সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে চাই, এটা যদি আমি বলি তাহলে মনে হবে যে আমি এদের মধ্যে বড়, যে সবাইকে আমার কাছে আসতে হবে এমন না। সবাইকে আসতে হবে না, সবাইকে নিয়ে ধরুন আমি একটা কাঁঠাল এখানে রাখলাম, আসো আমরা সবাই ভাগ করে খাই। এই জিনিসটা এরকম না, আমার এই কাঁঠাল আমি তোমাকে বিচি দিব, মনোভাবটা আমাদের এটা না। আপনাদের কনফিডেন্সে নিতে হবে যে আমরা অতীত থেকে আমরা কিন্তু এই লেসনিংটা কিন্তু আমাদের শিক্ষা হয়েছে যে সবাই মিলে এই বাংলাদেশ আমরা শেয়ারিং করতে চাই, এবং শেয়ারিংটা যে যার প্রপোর্শনে আমরা তাদেরকে মর্যাদা দিতে চাই। এবং তারা কিন্তু দেখেন তারা যে ইয়াং, তার ভবিষ্যৎ কিন্তু তাদের কিন্তু অবারিত রয়ে গেছে, আর আমরা তো বুড়ো হয়ে গেছি। দেখেন আমি 60 ইয়ার্স, আমি 1 বা 2 টার্ম আমি পেতেও পারি, নাও পেতে পারি, বাট ওটা তো অনেকত ভবিষ্যৎ। এই বাংলাদেশকে ওরা ভালোবাসে, গণতন্ত্রকে ভালোবাসে। হ্যাঁ, তাদেরকেও আমি মনে করি ম্যাচিউরড বলবো না, দেয়ার এনাফ মানে ম্যাচিউরড। আমরা মনে করি জনগণের কাছে তারা কিন্তু রাজপথে আন্দোলন সংগ্রামে দেয়ার সাকসেস, বাট জনগণের ম্যান্ডেট নিয়ে পার্লামেন্টে যাওয়ার মতো তারা সাকসেস এখনো হয়নি। হয়তো পরীক্ষাতে আমরা উইশ করব যে তারা সাকসেস হোক, কিন্তু ওই পরীক্ষায় আমরাও কিন্তু প্রতিযোগিতার মধ্যে রেসে থাকবো, সেটাও আপনাকে আমরা জানাই রাখলাম। আমরা দানের শীষের প্রতীক আমি বুকে নিয়েই কিন্তু আমি জনগণের কাছে যাব, বিকজ আমার 3 টার্ম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই বাংলাদেশ শাসন করার মতো তাদের একটা অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতার মধ্যে ওনাদেরকে আমরা শেয়ারিং চাচ্ছি, বা ওনারা যদি আমাদের চেয়ে ভালো করে আমরা ওনাদের সাথে থাকতে চাচ্ছি। এটা পাবলিক উইল ডিসাইড। প্রথমত আমি একবারও বলিনি যে আমরা নির্বাচনে যাব, মানে সরাসরি আমি এটা বলিনি। নির্বাচন ছাড়া তো রাষ্ট্র ক্ষমতা বেশি দিন তো থাকাও যায় না। এখানে যেমন আমি পিএইচডির জন্য ট্রাই করছি, আমি হয়তো পড়াশোনা করতে বাইরেও চলে যেতে পারি। আপনি ব্যক্তিগত না, সমষ্টিগত আমাদের চিন্তাটা কি? হ্যাঁ, সেটাই আমি আপনাকে বললাম যে আসলে কাঠগড়া বলি ওই পাশে আছে হচ্ছে বিচারকের চেয়ারে আছে জনগণ, তারা সিদ্ধান্ত নেবে যে কি হবে। আর প্রথম কথা আমি ওই যে ফেল ডিজাইনের যে কথাটা বলছিলাম, দেখুন আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্রী হিসেবে সাউথ এশিয়ান এই পলিটিক্যাল কালচারটা বুঝি, যে এখানে কিভাবে হয় রাজনীতিগুলো, এই কালচারটা আমার বোঝা আছে। কিন্তু টু বি ভেরি অনেস্ট, ওই যে আমরা যে ব্যাপারটা, আমরা চাই সবাইকে অংশীদারিত্ব দিতে, সবাইকে নিয়ে বাংলাদেশ ভাগাভাগি করে নিতে, এই যে ব্যাপারটা, এই জিনিসটা হচ্ছে অথরিটিয়ান একটা কথাবার্তা। ফেল ডিজাইনের মধ্যে অথরিটিয়ান বিহেভও একটা ডিজাইন, ফেল ডিজাইনগুলোর মধ্যে। আমি এই কথাটা বহুবার বলেছি, এবং আমার ব্যক্তিগতভাবে যতজন ছাত্র নেতার সাথে পরিচয় আছে, আপনাদের ছাত্র দলেরও আমার অনেক বন্ধুবান্ধব, সিনিয়র জুনিয়র বড় ভাই বোন আছে, আমি এই কথাটা তাদের সামনেও আমি এটা বলেছি ব্যক্তিগত পরিমণ্ডলে, যে শুধু বিএনপি না, স্ট্যাবলিশ সবগুলো রাজনৈতিক দলের উচিত নিউ ডিজাইন সম্পর্কে ভাবতে। পূর্বে ব্যবহার হয়েছে এমন কোনো কথাবার্তা, কোনো প্রতিশ্রুতি, কোনো আচরণই আমার মনে হয় না নতুন বাংলাদেশে মানুষের অ্যাকসেপ্ট করবে। নতুন কথা কি বলছে না রাজনৈতিক দলগুলো? পুরনো রাজনৈতিক দল বা আগে জন্ম নেওয়া রাজনৈতিক দলগুলো নতুন কথা বলছে না? ব্যাপারটা হচ্ছে এসেন্সের। আপনি গিয়ে দরজায় দাঁড়ালেন এবং বললেন যে আগে যা হয়ে গেছে, আগের বার টিন দিব বলে কথা দিয়ে গেছিলাম, টিনের তো আর যুগ নাই, সিমেন্ট দিই তোমাকে এবার। কথা তো নতুন,
কিন্তু ব্যাপারটা হচ্ছে এসেন্সটা এখন আগের মতোই আছে, সেখানে তো এসেন্সটা এখন অথরিটিয়ানই আছে। বাংলাদেশের যে জনগণ তো ম্যাচিউর এনাফ নাকি? টু বি অনেস্ট অ্যাকচুয়ালি নো। তাহলে সেই জনগণকে ম্যাচিউর করার জন্য কি করবেন আপনারা? আপনারা কিন্তু তাদেরকে আশা দেখিয়েছেন, পথ দেখিয়েছেন। দেখুন ব্যাপারটা হচ্ছে এখন যদি তাদেরকে মাঝ রাস্তায় ছেড়ে যান তাহলে কি হবে তাদের? না, মাঝ রাস্তায় ছেড়ে যাওয়ার কথা হচ্ছে না, কারণ বাংলাদেশের জনগণ তো আমরাও। জি। আমরা যখন কোথাও কোনো সিভি লিখি, অকুপেশনের জায়গায় লিখি স্টুডেন্ট, তো সেখান থেকে হয়তো আমরা ছাত্র, কিন্তু একই সাথে তো বাংলাদেশের আমরা নাগরিকও, ভোটার আইডি কার্ড যুক্ত নাগরিক। জি। তো সেক্ষেত্রে আমরা তো জনবিচ্ছিন্ন কেউ না, আমরাও জনগণের অংশ। আর বাংলাদেশের মানুষ অবশ্যই তার আপনারা জনগণের অংশ, কিন্তু বিশেষ অংশ। না, আপনারা ওটাই নেতৃত্ব বলছি দিয়েছেন যে বিশেষ অংশ যদি ধরা হয় তাহলে সেটা 5ই আগস্টের পর থেকে আসবে। আপনি যদি সচেতন অংশ বলতে চান বা এর আগে রাস্তায় মার খাওয়া গোষ্ঠী বলতে চান, সেক্ষেত্রে হয়তো কথাটা সঠিক হতে পারে, কিন্তু দিনের শেষে আমরাও তো জনগণ, রাইট? সবাই। হ্যাঁ, সবাই। আর সেক্ষেত্রে হচ্ছে যে বাংলাদেশের মানুষজন ম্যাচিওর এনাফ না, ব্যাপারটা আসলে এরকম না, কিন্তু আমরা অনেক আবেগী, আমি এখনো আন্দোলনের সময়কার ভালো মন্দ যে কোনো ভিডিও দেখলে আমার চোখে পানি চলে আসে, যে কোনো কিছু দেখলে। তো এই যে ইনস্ট্যান্ট বাংলাদেশের মানুষের এই আবেগী হওয়ার কারণে যেটা হচ্ছে, এটা ছাত্রদের মধ্যে আমাদেরই সমস্যাটা বেশি। আমরা অনেক তড়িৎ, আমরা অনেক বেশি দৌড়াচ্ছি। এটা হয়তো আমাদের একটু স্থির হওয়া প্রয়োজন, ইনক্লুডিং আস, অল অফ আস। একটু আমাদের স্থির হওয়া প্রয়োজন। আর ব্যাপারটা হচ্ছে ম্যাচিওর হওয়ার জন্য বা ম্যাচিওর করার জন্য কি করব, ব্যাপারটা ওরকম কিছুই না। যদি আপনি প্রশ্নপত্রের মান উন্নত করতে পারেন তাহলে স্বভাবতই ছাত্ররা প্রিপারেশন নেবে ভালো। যদি বাংলাদেশের মানুষের সামনে আপনি গণতান্ত্রিক চর্চার রাস্তাটা সঠিকভাবে খুলে দিতে পারেন তাহলে তারাও ভেবেচিন্তে ভোট দেবে। কে করবে এই প্রশ্নটা খুব ক্রিটিক্যাল। আমি আসলে জানি না প্রশ্নটা কি, মানে এই উত্তর এইটা কে করবে আমি ঠিক জানি না। তবে আমি মনে করি সবাই যদি চাইতে শুরু করে একই সাথে যে প্রশ্নপত্রের মানটা উন্নত হোক, তাহলে যেই করুক তার আসলে না করে উপায় থাকবে না। ধন্যবাদ কামরুজ্জামান রতন। আমরা শেষ চলে এসেছি, বছর শেষ হচ্ছে, কি প্রত্যাশা নিয়ে বছর শেষ করছেন? যেই প্রত্যাশাতে আমার হাজারো ছাত্র জনতা জীবন দিল, তাদের ঈপ্সিত লক্ষ্য যেন অর্জিত হয় এবং সেখানে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। এবং আমার সবার মধ্যে আপাকে একটু পার্সোনালি আমি বলি, এত বড় একটা বিজয়ের পরে দেশ গড়ার জন্য যখন আপা বলছেন পিএইচডি করতে দেশে চলে যাবে, আর আমার ব্যক্তিগত তরফ থেকে আমার ছেলে দেশের বাইরে, আব্বু এত সুন্দর একটা বাংলাদেশ পেলাম, আমি তো দেশে চলে আসবো, ওর পিএইচডি কমপ্লিট, ও দেশে চলে আসবো। তো আপা কথা আমিও কমপ্লিট করে চলেই আসবো। না, আপনি চলে আসবেন, আর আমরা তো চলে অলমোস্ট, কিন্তু সে চলে আসছে। তো আমরা চিন্তা করলাম যে আপা বিনীত অনুরোধ আমার, কিন্তু সেটা হলো যে অথরিটি যে মনোভাব, এটা আমি একটু ডিফার করবো আপনার সাথে। সেটা হলো, ধরুন আমি একটা খেলাতে আমি প্রতিযোগিতা করতে যাচ্ছি বা আমি কেউ পরীক্ষার হলে যাচ্ছি, সবাই জিজ্ঞাসা করলো তোর প্রিপারেশন কেমন, আমি কিন্তু কখনোই কেউ আমরা বলি না না প্রিপারেশন আমার ভালো না, বা পরীক্ষা দিয়ে আসার পরে আমরা কিন্তু কেউ বলি না যে বা আমি হারবো, এটা কিন্তু কেউ মনোভাব করি না। সুতরাং এটা অথরিটিও মনোভাব বলবো না, এটা আত্মবিশ্বাস আমার, সেটা যে আমি জনগণের কাছে আমার আদর্শ। আপনাদের এই দাবিটার কথা বলেন, এটা আমাদের দেশের রাজনৈতিক কালচারটা এমন হয়ে গেছে। কালচার তো আপনাকে আমাকে নিয়ে তো আগামী দিনের আমরা চাচ্ছি, আমরা আবারও বলতেছি, পুরনো মোড়কে নতুন কোনো কিছু আমরা কিন্তু ঢেলে সাজাবো না, কিংবা নতুন মোড়কে পুরনো কিছু না, প্লিজ না, নতুন মোড়কে আমরা নতুনভাবে সাজাই। সেখানে আমরা যে এদেশের নাগরিক সেটাকে আপনারা একটু আমলে আনতে হবে, এবং আমরাও কিন্তু আপনাদেরকে মাথায় রেখেই, আপনাদের আত্মত্যাগ, আপনাদের যোগ্যতা, এটা কিন্তু আমরা মাথায় রেখে কিন্তু আমরা একসাথে পথ চলতে চাচ্ছি। এবং দিন শেষে আমরা জনগণের রায়ের মানে কিন্তু ওই রায়টাকে কিন্তু আমরা পাওয়ার জন্য এবং রায়টা যে আমরা নেব এইটার জন্য আমরা প্রস্তুত, আমরা এটাই বুঝাতে চাচ্ছি। এবং ওইখানে কখনোই আমরা কেউই না, এবং আমি এবং আমিত্বটাকে আগামী দিনে আমরা এটাকে কবর দিতে চাই, যে আমার শাসন ক্ষমতার মধ্যে, আমার ব্যক্তিগত আচরণের মধ্যেই আমি সব এই ধরনের মনোভাব যেন আমার ভিতরে বা আমার দলের ভিতরে কারোর ভিতরে না আসে। ইতিমধ্যে কিন্তু তারেক রহমান আপনি যতগুলো কথা শোনেন আমি বিশ্বাসই করতে চাই, এবং জনগণকে এটা বিশ্বাস করতে বলবো যে মুছে যাক গ্লানি, ঘুচে যাক ছড়া। আমরা ওই দিনের প্রত্যাশা কিন্তু আমরা করছি। ধন্যবাদ কামরুজ্জামান রতন, নুসরাত তাবাসসুম, অনেক ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।